দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আর শুরুতে যে খবরে নজর রাখবো, টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, সিজিও থেকে বের করার সময় বিক্ষোভ, অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান। কার্যত বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে জুতো দেখালেন। টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। আরজিকর কাণ্ডে গতকালই তাকে গ্রেফতার করা হয়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শিয়ালদহ আদালত চত্বর থেকে। রিয়া, আর কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হবে, টালা থানার ওসিকে, এবং গতকালই আমরা দেখলাম তাকে গ্রেফতার করা হয়েছে। কি কি বিষয় আজ আদালতে তুলে ধরা হবে? অন্যদিকে সিজিও থেকে যখন তাকে আজ বের করা হয়, বিক্ষোভকারীরা কার্যত তাকে লক্ষ্য করে জুতো দেখান এবং বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ যেখানে মানুষজন ছিলেন। কি ছবি ধরা পড়লো আজ? একদমই ভাস্বতী, আমরা যে চিত্র দেখলাম যে সিজিও থেকে বার করার সময় অভিজিৎ মণ্ডলকে ঘিরে রীতিমতো বিক্ষোভ, এবং শুধু আজকে নয় গতকালকেও আমরা সেম চিত্র দেখেছি। যখন বিয়ার সিং এ তাকে নিয়ে আসা হয়, সেখানে বিজেপির তরফ থেকে একাধিকবার দফায় দফায় তাকে দেখে বিক্ষোভ করে, এবং সেই কারণের জন্য পিছন গেট দিয়ে অর্থাৎ ব্যাক গেট দিয়ে তাকে বার করা হয়। এবং আজকেও সিজিও কমপ্লেক্স থেকে যখন তাকে বার করা হয় ঠিক সেমই চিত্র দেখা যায়, এবং সেই কারণের জন্য কোর্টের সামনে নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে ইতিমধ্যেই, যাতে কোর্ট চত্বরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু চূড়ান্ত নিরাপত্তার দিকটাতে খেয়াল রাখা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ওসি টালা অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমরা যেটা দেখেছি যে একাধিকবার তাকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাওয়া হয়েছে। একাধিক ডকুমেন্টস নিয়ে তাকে আসার কথা বলা হয়েছে। মূলত যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, যে এই যে ওসি টালা তাকে গ্রেপ্তার করার কারণ হচ্ছে একটাই, যে তার এই তদন্তে অসহযোগিতা, সেই তদন্ত যে একদম বলা চলে যে যেটা অসহযোগিতা করেছে সিবিআই কে, এবং তাকে বারবার যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই প্রথম দিনে সুপ্রিম কোর্টে যেমনটা উল্লেখ করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে বা তাদের লয়ারের তরফ থেকে, যেটা বলা হয়েছিল যে ক্রাইম সিন অল্টার্ড, এবং সেই অভিযোগ বারবার উঠে এসেছে যে কলকাতা পুলিশ যেহেতু প্রথমের দিকে তারা তদন্ত করেছে, একদম টানা 4 দিন তারা তদন্তভার তাদের হাতে ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রাইম সিনে বেশ কিছু মিসলিডিং রয়েছে এবং বেশ কিছু মিসিং রয়েছে বলে এমনটাই সিবিআই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এবং সিবিআই সেই বিষয়টাতে তদন্ত করতে গিয়েই কিন্তু এই তদন্তে অসহযোগিতার কথা বলা হয়েছে ওসি টালার ক্ষেত্রে। কারণ হচ্ছে ওসি টালা তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রথম যে এফআইআর এত লেটে কেন করা হলো, এবং দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে এফআইআর লেট এবং তারপরে পিএম এর যে প্রসিডিং থাকে সেই প্রসিডিং এ একাধিক যেখানে দেখা যাচ্ছে যে সেখানে একাধিক বিষয় রয়েছে যেটা যেটা একদম ঠিক পথে হয়নি বা মিসলিড করা হয়েছে, বা সেখানে বেশ কিছু গরমিল রয়েছে সেই পিএম এর প্রসেসে। এই একাধিক বিষয় নিয়ে কিন্তু সিবিআই এর প্রশ্ন ছিল, এবং সেটা নিয়েই মূলত এই ওসি টালা তাকে বারংবার জিজ্ঞাসাবাদ, বারংবার তলব করা হয়েছে, কিন্তু তার সদুত্তর দিতে পারেনি ওসি টালা। এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কার নির্দেশে তিনি এই কাজ করেছেন বলে, এমনটাও তাকে জিজ্ঞাসা করা হয়। তিনি সেখানেও কোনো রকম সদুত্তর দিতে পারেনি। কিন্তু যে একাধিক যে ডকুমেন্টস যেখানে দেখা গিয়েছে যে আইও লিখেছেন এবং ওসি টালার অফিসিয়ালি সিগনেচার রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু ওসি টালাকে বারংবার এই যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এবং গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু গতকালকে ওসিকে না, আইওকে ডাকা হয়েছিল, মালখানার অফিসারকে ডাকা হয়েছিল, অন ডিউটি যিনি অফিসার ছিলেন তাকে ডাকা হয়েছিল, বিভিন্ন অফিসারকে ডাকা, তাদের জিজ্ঞাসাবাদ, এবং সেই সমস্ত জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ওসি টালার নাম। কারণ প্রত্যেকেই বলেছে যে বড়বাবু এই পুরো বিষয়টা জানে। ইতিমধ্যেই তোমাকে একটি চিত্র দেখানোর চেষ্টা করব, যেখানে আনা হচ্ছে ইতিমধ্যেই একটি সিবিআই এর গাড়ি আসছে। সম্ভবত যে চিত্র সেটা সম্ভবত ওসি টালাকেই আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তুমি যেই চিত্র এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, টালা থানার ওসিকে আদালতে নিয়ে আসা হয়েছে শিয়ালদহ
সম্ভবত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এখনো পর্যন্ত নিশ্চিত নয়, সম্ভবত টালা থানার ওসিকেই নিয়ে আসা হচ্ছে আদালতে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজই শিয়ালদহ আদালতে পেশ করা হবে অভিজিৎ মণ্ডলকে। গতকালই তাকে গ্রেফতার করা হয় আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, পাশাপাশি দেরিতে এফআইআর করার অভিযোগও উঠেছিল এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। আজ যখন তাকে সিজিও থেকে বের করা হয় সেই সময় আমরা দেখি যে রীতিমতো বিক্ষোভ দেখা থাকেন সেখানকার সাধারণ মানুষজন। রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে, একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ওসি টালাকেই আনা হলো। বিআর সিং থেকে বার করে ওসি টালা অভিজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই কিন্তু শিয়ালদা কোর্টে পেশ করা হলো। তুমি সেই চিত্র দেখতে পেলে, আমার ক্যামেরা পার্সন তোমাকে সেই চিত্রই দেখালো, যেখানে ওসি টালাকে বিআর সিং থেকে বার করে নিয়ে আসা হলো এই শিয়ালদা আদালতে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে এজলাসে পেশ করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং ওপেন কোর্টে হিয়ারিং হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে ওসি টালাকে মূলত গ্রেপ্তার করার যে কারণগুলো দেখাচ্ছে সিবিআই আধিকারিকদের তরফ থেকে, যেমনটা জানানো হচ্ছে বা যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে এই ওসি টালা তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে, এবং শুধু গতকালকে নয়, এর আগেও তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই জিজ্ঞাসাবাদে মূলত তার থেকে যেটা জানতে চাওয়া হয়েছে যে পিএম এর যে প্রসিডিং, সেই প্রসেস কি মেনে করা হয়েছে, এবং কার নির্দেশে 6টার পর পিএম করানো হয়েছে, কেন পরের দিন পিএম করানো হলো না, এই একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে। এবং একই সঙ্গে যে ইউডি কেস রেজিস্টার করা হয়েছিল, সেই ইউডি কেসের পরেই কিন্তু পিএম করা হয়েছে। এবং তাহলে এত লেটে গিয়ে রাত 12টার পরে কেন গিয়ে সেই এফআইআর করা হলো, এবং এফআইআর এ এত লেট কেন, এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা বারংবার জানার চেষ্টা করছিল এই অভিজিৎ মণ্ডলের থেকে, কিন্তু তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেনি। তিনি যত অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে, যেহেতু মাদার এফআইআর রয়েছে এই টালা থানাতে, সেই কারণের জন্য কিন্তু সমস্ত জায়গায় অফিসিয়ালি সাইন রয়েছে এই ওসি টালা অভিজিৎ মণ্ডলের, সেই কারণের জন্য তাকেই কিন্তু এই পুরো দায়ভার নিতে হবে বা তাকেই জবাবদিহি করতে হবে যে কার নির্দেশে তিনি করেছেন। কারণ এর আগেও যেটা দেখা গিয়েছে যে ডিউটি অফিসার থেকে আরম্ভ করে, মালখানার অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন অফিসারদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, এবং জিজ্ঞাসা করে তাকে প্রত্যেকেই কিন্তু বলেছে যে বড়বাবুর নির্দেশে করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বড়বাবুর নির্দেশে করা হয়েছে মানে ওসি টালার নির্দেশে করা হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি কি কারণ নির্দেশে এই পুরো বিষয়টা, এই প্রসিডিংটা কমপ্লিট করেছে, তিনি কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেনি, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত অভিজিৎ মণ্ডল তাকে গতকালকে অবশেষে গ্রেপ্তার করতে বাধ্য হলো সিবিআই আধিকারিকরা বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে সরাসরি শিয়ালদহ থেকে আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলো, রিয়া একটা বিষয় যেমনটা তুমি বলছিলে যে তার হাতে যেহেতু এই যে গোটা বিষয়ের যেহেতু মাদার অভিযোগ এই টালা থানায় পড়েছে, এবং এই যে দেরিতে এফআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যেখানে উঠে এসেছিল, যেখানে সুপ্রিম কোর্টে এই বিষয়টা উত্থাপন হয়েছিল, সে জায়গায় এই বিষয়গুলো তো জবাবদিহি করতে হবে অভিজিৎ মণ্ডলকে। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ওসি টালা তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যে একাধিক কারণগুলো রয়েছে। এর আগে তোমার মনে থাকবে যে প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে এই হিয়ারিংটা হয়, সেখানে বলা হয়েছিল সিবিআই এর তরফ থেকে যে ক্রাইম সিন অল্টার্ড হয়েছে, এবং এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ যে ক্রাইম সিন অল্টার্ড। এবং কারণ সিবিআই তারপরে এসেছে, সিবিআই যখন তদন্তভার হাতে নেয় 13 তারিখে, তারপর থেকে দেখা গিয়েছে যে একাধিকবার ক্রাইম সিন ভিজিট করেছে সিবিআই আধিকারিকরা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সহ একাধিক এক্সপার্টকে নিয়ে সেই ক্রাইম সিন ভিজিট করেছে। এবং সেই প্লেস অফ অকারেন্স ভিজিট করার পর কিন্তু তারা মোটেও সন্তুষ্ট ছিলেন না, কারণ তারা বারংবার বলছিলেন যে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে, ক্রাইম সিন অল্টার্ড রয়েছে, এবং একাধিক অভিযোগ তারা সামনে এনেছিলেন। কারণ যে তারা যখন তদন্ত করতে এসেছিলেন সেখানে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে, বারংবার তারা বলেছে। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত এই অভিজিৎ মণ্ডলকে বারংবার তলব, তাকে জিজ্ঞাসাবাদ, এবং এফআইআর এ কেন এত লেট হলো সেই বিষয়টাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আরো একটি জিনিস হয়তো তোমার মনে থাকবে ভাস্বতী, যে সুপ্রিম কোর্টে শেষ যে হিয়ারিং হয়েছিল সেখানে একটি চালানের কথা উল্লেখ করা হয়েছিল, এবং সেই চালান যেটা কিনা বডি যখন পিএম এর জন্য পাঠানো হয় সেখানে একটি চালান করা হয়, সেই চালান কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বারংবার যখন চালানের কথা বলা হচ্ছিল তখন কিন্তু রীতিমতো হাতড়ানো হচ্ছিল সেই চালান
চালান কোথায়, এবং তারপরে সেই চালান কিন্তু হলফনামা দিয়ে সেই চালান দেবে বলে এমনটাই বলা হয়েছিল রাজ্যের যিনি লয়ার ছিলেন তার তরফ থেকে। এবং তারপরেও যেটা দেখা যায় যে চালান কিন্তু ইতিমধ্যেই সামনে আনা হয়নি। তাহলে কি কোনো চালান ছিল না, প্রসিডিং এ কোনো সমস্যা ছিল? সেই কারণের জন্যই কিন্তু মূলত ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই অভিজিৎ মণ্ডলকে। তার একাধিক গাফিলতি ছিল, তদন্তে মিসলিড, এমন একাধিক বিষয়ের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া, নজর রাখো সেদিকে। অবশ্যই তাকে আদালতে ইতিমধ্যেই পেশ করা হয়েছে, যে ছবি তুমি তুলে ধরলে। আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন শিয়ালদহ আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ যখন সিজিও কমপ্লেক্স থেকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে বের করে আনা হয় এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছে। গতকালই আমরা দেখলাম আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায়, আরজি করে চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা। এর আগে আমরা দেখেছি যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়, পেশায় সিভিক ভলেন্টিয়ার, প্রথম গ্রেফতার সঞ্জয় রায়কে। এবং গতকাল আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যাকে এর আগে আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, গতকাল আরজি করে খুন অর্থাৎ আরজি করে চিকিৎসক খুন ধর্ষণ ঘটনায় গতকাল সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। টালা থানার ওসিকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভকারীরা কার্যত স্লোগান দিতে থাকেন এবং তাকে যখন সিজিও কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মধ্যে দিয়ে বের করে আনা হয়, সেই সময় বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে জুতোও দেখালেন। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কিছুক্ষণ আগেই শিয়ালদহ আদালতে পেশ করা হয় টালা থানার ওসিকে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে দেরিতে এফআইআর এর মতো যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, অর্থাৎ সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টও যে প্রশ্ন তুলেছিল যে দেরিতে কেন এফআইআর করা হয়েছে। এবং পরবর্তীতে যেমনটা রাজ্যের তরফে বলা হয়েছিল যে পরিবারের অভিযোগের পরেই এফআইআর দায়ের করা হয়, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে বেশ কিছু প্রশ্নের জবাবদিহি করতে হবে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শুধুমাত্র টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল নয়, আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে সঞ্জয় রায় ওরফে তিনি সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং পরবর্তীতে আমরা দেখলাম গতকালই আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা, অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যাকে আরজি করে দুর্নীতি মামলাতে এর আগেই গ্রেফতার করা হয়েছিল। একাধিক অভিযোগ প্রথম থেকেই আমরা দেখেছি উঠে এসেছিল, বারংবার সেখানকার পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে সেই জায়গা থেকে সাসপেন্ড করা হয় তার পদ থেকে। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে পেশ করা হয়। অন্যদিকে চিকিৎসক ধর্ষণ খুনে গ্রেফতার সন্দীপ ঘোষও। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সিজিওতে টালা থানার এক পুলিশ আধিকারিক বেশ কিছু নথি নিয়ে আসেন। ওই পুলিশ আধিকারিক, যে ছবি আপনারা দেখছেন, সিজিওতে টালা থানার এক পুলিশ আধিকারিক, তাকে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত ডাকা হয়েছে জানা যাচ্ছে। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, টালা থানার ওসি গতকালই গ্রেফতার হয়েছে, বা টালা থানার এক পুলিশ আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে, তিনি প্রবেশ করলেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে তাকেও কি জিজ্ঞাসাবাদ করা হবে? কি কি বিষয় জানতে চাইছে সিবিআই? তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কিন্তু যে অপসারিত টালা থানার ওসি, তৎকালীন যে ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে কিন্তু তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে টালা থানা থেকে একজন অফিসার, তাকে কিন্তু তলব করা হয়েছিল। তিনি কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে যে সিজিও কমপ্লেক্স সল্টলেকের সিবিআই দপ্তর আছে সেখানে কিন্তু এসছে। এর পাশাপাশি যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করা হয়েছে, খতিয়ে দেখা হবে, সেই সব রেকর্ডগুলো কিন্তু খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানা যাচ্ছে। সেই দিনের যে ঘটনার যে রেকর্ড করেছিলেন টালা থানার ওসি, সেই কেস ডায়েরি নিয়েই কিন্তু মূলত এই যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসেছেন। একদমই ধন্যবাদ জানাবো সাকিব।
সিজিওতে টালা থানার এক পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন টালা থানার এক পুলিশ আধিকারিক। জুনিয়র চিকিৎসকদের মহা মিছিলের ডাক, সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। বিকেল 4টায় মিছিলের ডাক নাগরিকদের, সামিল হওয়ার ডাক দেন জুনিয়র চিকিৎসকরাও। জুনিয়র ডাক্তারদের মহা মিছিলের ডাক। গতকাল কালীঘাটেও লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং এর জন্য শেষ মুহূর্তেও বৈঠক ভেস্তে যায়। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। গত 5 দিন হতে চলল চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা এই কর্মসূচি, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচি চলছে। নাগরিকদের সামিল হওয়ার ডাক দিয়েছেন চিকিৎসকরা। আজ বিকেল 4টায় মিছিল রয়েছে, মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভঙ্কর, সেক্ষেত্রে যে কর্মসূচি গত কয়েকদিন ধরে তাদের চলছে, মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। গতকালও আমরা দেখলাম কালীঘাটে বৈঠক ভেস্তে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে তাদের এই যে কর্মসূচি কিভাবে এগোবে? দেখো, আজ তাদের মহামিছিল রয়েছে বিকেল 4টার সময় সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনে, যেখানে তারা অবস্থান করছেন সেই পর্যন্ত তারা আসবেন। এবং তোমায় জানিয়ে রাখি, এর আগেও তারা চিকিৎসকের অবস্থান যেটি প্রায় টানা 6-7 দিন ধরে চলছে, সেই কর্মসূচি থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা দেখেছি। তার মধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে, কখনো অভয়ার ট্রেনিং, কখনো বা বিভিন্ন সময় স্লোগান, কখনো বা মিছিল। এবং আমরা দেখলাম যে গতকালও তারা মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়েছিলেন বৈঠকে, এবং সেইখানে গিয়ে বৈঠক না হলেও তারা সেখান থেকে ফিরে আসেন। এবং আজ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা মহামিছিল করবেন। সমাজের সমস্ত স্তরের নাগরিকদের তারা ডেকেছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। বিকেল 4টার সময় সেন্ট্রাল পার্ক থেকে একেবারে সোজা তারা সেই মিছিল করে আসবেন যে অবস্থানস্থল, সে অবস্থানস্থল পর্যন্ত। আদতেও আলোচনার কোনো জায়গা তৈরি হয় কিনা পরবর্তীতে বা করেন কিনা সেই নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলছেন না। তারা আজ থেকে মহামিছিল রয়েছে, সেই বিষয়টি নিয়ে আপাতত কনসেন্ট্রেট করছেন এবং বিকেল 4টার সময় বাসে সেই মিছিল হওয়ার কথা রয়েছে। নজর রাখবো আবহাওয়ার খবরে। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে দুর্যোগ পরিস্থিতি। বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, ঘরবাড়ি অনেকটাই জলের তলায়। 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উপকূলে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাকদ্বীপ সহ বেশ কিছু জায়গায় কিন্তু সমুদ্র যেরকম উত্তাল, পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কোয়েল, আবহাওয়া এই মুহূর্তে কোন জায়গায়, এবং যে ছবি আমরা দেখছি বিভিন্ন জায়গায় সাগর, কাকদ্বীপ সহ সমুদ্র উত্তাল এবং মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। প্রশাসনের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই ভাস্বতী, দেখো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে গভীর নিম্নচাপ, অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সক্রিয় মৌসুমী অক্ষরেখা আর 2-এর জোড়া ফলায় কার্যত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। বেলা যত বাড়ছে আবহাওয়ার পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে, কারণ এই মুহূর্তে উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইছে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, এবং সেই সঙ্গে নদী এবং সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। প্রশাসনের তরফে বারে বারে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এই সম্পূর্ণ যে আবহাওয়া রয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর, বকখালি, নামখানা একাধিক জায়গায় উপকূলীয় এলাকায় নদীপথে এবং স্থলপথে পুলিশের তরফে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার। অন্যদিকে একেবারেই কিন্তু লাগাতার বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়াতে নামখানার নারায়ণগঞ্জ, নামখানা সহ ঈশ্বরীপুর, নানাভাঙা একাধিক জায়গায় দুর্বল নদীবাঁধের বড় বড় অংশ জুড়ে ধস নিয়েছে, এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো নতুন করে বাঁধ ভেঙে এলাকা প্লাবনের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো এই সম্পূর্ণ দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের তরফে সেচ দপ্তরকে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই নামখানার নারায়ণগঞ্জের যে ধস অংশ রয়েছে নদীবাঁধের, সেই ধস অংশে আপৎকালীন মেরামতের কাজে হাত লাগিয়েছে
সেচ দপ্তর। অন্যদিকে নামখানা থানার পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে এবং সেই সঙ্গে প্রস্তুত করা হয়েছে ফ্লাড সেন্টারগুলি। উপকূলের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে এবং আকাশ জুড়ে কিন্তু কালো মেঘের ঘনঘটা। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এই যে শুক্রবার থেকে টানা ভারী বর্ষণ এবং উত্তাল নদী এবং সমুদ্র, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো বাতাস বইছে, যার ফলে কিন্তু নামখানার একাধিক জায়গা, হরিপুর সহ একাধিক জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, রাস্তার উপর উপড়ে পড়েছে গাছ এবং ইলেকট্রিকের পোস্ট। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়ির সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে নামখানা থানার পুলিশের তরফে। অন্যদিকে সমগ্র পরিস্থিতির ওপর নজর রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের আজকের দিনের জন্য সমগ্র ছুটি বাতিল করা হয়েছে। প্রত্যেকটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে, এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলা নয়, দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, টালা থানার ওসিকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হলো। আপনাদের জানাবো, গতকালই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, এবং যেখানে একাধিক অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে, প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বারবার সামনে উঠে এসেছিল সেই অভিযোগ যেরকম রয়েছে, পাশাপাশি এই গোটা ঘটনায় যেহেতু সমস্ত অভিযোগ টালা থানায় দায়ের হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু বিষয় তাকে জবাবদিহি করতে হবে এবং বেশ কিছু বিষয় তাকে জেরা করা হবে। গতকাল আমরা দেখলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় টালা থানার ওসিকে, এবং জিজ্ঞাসাবাদ ও তার বয়ানে অসঙ্গতি থাকাতেই শেষ মুহূর্তে তাকে গ্রেফতার করে সিবিআই। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, শিয়ালদহ আদালতে নিয়ে আসা হলো টালা থানার ওসিকে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, এই মুহূর্তে কি ছবি? দেখো, ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ তাকে যেমন আনা হলো এবং একই সঙ্গে ওসি টালা তাকে আনা হলো। যেই কারণে সেটা হচ্ছে যে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে যে প্রথম দিনই সুপ্রিম কোর্টে যেমনটা বলা হয়েছিল যে অল্টার্ড হয়েছে, ক্রাইম সিন অল্টার্ড করা হয়েছে, এবং পাশাপাশি যে প্রসেস মেনে পোস্টমর্টম করা হয়েছে সেখানেও বেশ কিছু মিসলিড রয়েছে, বেশ কিছু প্রসেসিং এ গড়মিল রয়েছে। একদমই রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া। টালা থানার ওসিকে ইতিমধ্যেই আদালতে তোলা হলো, আদালতে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আদালত চত্বরে নিয়ে আসা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। গতকাল তাকে গ্রেফতার করে সিবিআই এবং 7 থেকে 8 ঘন্টা তাকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করে সিবিআই। এই মুহূর্তের যে ছবি, শিয়ালদহ আদালত চত্বরে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে অভিজিৎ মণ্ডলকে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদহ আদালত থেকে। রিয়া, একটা বিষয় জানতে চাইবো, যে ছবি আমরা দেখছি টালা থানার ওসিকে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষকেও কি নিয়ে আসা হয়েছে, কি জানতে পারছো এই মুহূর্তে? একদমই, দেখো কিছুক্ষণ আগে যে প্রিজন ভ্যানটা ঢুকলো সেখানে সন্দীপ ঘোষকে আনা হয়েছে, এবং পরবর্তী যে গাড়িগুলো ঢুকলো সেখানে কিন্তু অভিজিৎ মণ্ডল ওসি টালা, যাকে বিআর সিং এ তার মেডিকেল করানো হচ্ছিল, সেখান থেকে বার করে নিয়ে আসা হলো এই শিয়ালদা আদালতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মূলত যেই দুজনকেই গতকালকে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গ্রেপ্তার করেছে। সন্দীপ ঘোষকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে যেহেতু জেল থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পাশাপাশি এই অভিজিৎ মণ্ডল, তাকে গতকালকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই অভিজিৎ মণ্ডলকে। মূলত কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে যে প্রশ্ন বারংবার উঠছে, যে যেখানে সুপ্রিম কোর্টের প্রথম দিন হিয়ারিং এ সেখানে জানা গিয়েছিল বা সেখানে শোনা গিয়েছিল যে সেখানে বলা হয়েছিল সিবিআই এর তরফ থেকে যে ক্রাইম সিন অল্টার্ড। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রাইম সিন যদি অল্টার হয় সেক্ষেত্রে কারা অল্টার করেছে, সেক্ষেত্রে কি কলকাতা পুলিশের দিকেই কি তার আঙুলটা দেখিয়েছিল সিবিআই, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডল তাকে
বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, যেখানে তাকে জিজ্ঞাসাবাদে করা হয়েছিল যে বেশ কিছু যে ডকুমেন্টস সেগুলো দেখিয়ে, যেখানে তার সাইন রয়েছে, যেহেতু মাদার কমপ্লেন টালা থানাতে, সেই কারণের জন্য যে পিএম করানো হয়েছে 6টার পরের যে পিএম, সেই যে লেটার, সেই লেটার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে এই যে লেটার যেটা ওসি টালার তরফ থেকে গিয়েছে, সেই যে লেটারে কেন এত তড়িঘড়ি করে পিএম করানো হলো, এবং শেষ যে হিয়ারিং করা হয়েছে সেখানে বলা হয়েছিল, শেষ হিয়ারিং এ বলা হয়েছিল যে তাকে, অর্থাৎ এই সন্দীপ, এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাদেরকে যে গতকালকে শোন অ্যারেস্ট একজনকে দেখানো হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টে যেমনটা তোমাকে বলছিলাম যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে চালানের কথা, একটি যে বডি যখন পিএম এর জন্য যায় সেখানে একটি চালান থাকে, সেই চালান কিন্তু শেষ হিয়ারিং এ জানতে চায় বা সেখান থেকে চাই, আদালতের তরফ থেকে চাওয়া হয়, চিফ জাস্টিসের তরফ থেকে, কিন্তু সেই চালান সামনে আনতে পারেনি কলকাতা পুলিশ। তারা বলেছিলেন যে হলফনামা দিয়ে সেই বিষয়টা তারা সামনে আনবেন, কিন্তু তা এখনো সেটাও করা হয়নি। এবং এই যে একাধিক বিষয় এবং একাধিক তথ্য প্রমাণ যে মিসলিড করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ দেওয়া হয়েছে এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, এবং সেই কারণেই কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বারংবার যে প্রশ্নটা সিবিআই আধিকারিকরা তাকে করেছেন যে কার নির্দেশে তিনি এই কাজ করেছেন, আদেও কি কারোর নির্দেশে করেছেন, তার নাকি তিনি নিজে থেকে করেছেন, এই সমস্ত বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেনি বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং সেই কারণের জন্যই এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে অবশেষে গ্রেপ্তার করে সিবিআই বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন শিয়ালদহ আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। শিয়ালদহ আদালতে পেশ করা হয় অভিজিৎ মণ্ডলকে, এবং প্রথমে নিয়ে আসা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, প্রথম যে প্রেজেন্ট ভ্যান ঢোকে শিয়ালদহ আদালতে, এবং পরবর্তীতে নিয়ে আসা হয় অভিজিৎ মণ্ডলকে। শিয়ালদহ আদালতে পেশ করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। গতকালই আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। আজ তাকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হলো। অন্যদিকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে। টালা থানার ওসিকেও যেরকম নিয়ে আসা হচ্ছে, মাফ করবেন, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স থেকে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের প্রায় 1 মাস পর গ্রেফতার করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, পাশাপাশি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। 3টি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে গতকাল শনিবার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়, পাশাপাশি টালা থানার ওসিকেও গ্রেফতার করা হয়। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে এর আগে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়, এবং তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারেই ছিলেন, এবং গতকালই তাকে গ্রেফতার করা হয়। এর আগে আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করে খবরের দিকে নজর রয়েছে, তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মানিকচকে খুন কংগ্রেস নেতা। মানিকচকের ধরমপুরে বোমাবাজি, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। নিহত কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন। পরিতোষ সরকার রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে তাকে খুন করা হয়? একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ভরা বাজারে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং কংগ্রেস নেতাকে বোমা মেরে খুনের অভিযোগ উঠছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা যেমন থমথমে রয়েছে, এই গোটা ঘটনার পেছনে যেমন দাবি করা হচ্ছে পারিবারিক শত্রুতা, এবং সেই শত্রুতার জেরে এই ধরনের ঘটনা, এমনটাই দাবি করছেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন এই গোটা ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নেবে, এবং এই গোটা ঘটনা কোনোভাবে রিয়াক্ট করা যাবে না। যদিও তোমাকে বলে রাখি, যিনি মারা গেছেন তিনি হচ্ছেন কংগ্রেসের একজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরিতোষ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ মানিকচকে, ভরা বাজারে বোমাবাজির অভিযোগ, তাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ।
এমনটাই জানা যাচ্ছে। কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ, ঘটনায় নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের ধরমপুরে ভরা বাজারে এই ধরনের ঘটনা। মানিকচকে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। কংগ্রেস নেতা সৌম্য আইচরায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, মানিকপুরের ধরমপুরে যে ঘটনা ঘটেছে, কংগ্রেস মানিকচকের ধরমপুরে যে ঘটনা ঘটেছে, যেখানে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ এবং যে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে ভরা বাজারে বোমার অভিযোগ, রাজনৈতিক হিংসার ছবি একেবারে, কি বলবেন আপনি? পশ্চিমবাংলায় কংগ্রেসকে যেভাবে আক্রান্ত করেছে নির্বাচনের পরে, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকাণ্ডে কংগ্রেস কর্মীকে খুন হতে হয়। আপনারা দুদিন আগেও দেখেছেন, কিছুদিন আগে আমাদের একজন কর্মী খুন হয়ে গেছেন উত্তরবঙ্গে। সেখানে ময়নাগুড়িতে তার প্রদেশ কংগ্রেস সভাপতি গিয়েছিলেন, তাকে গাছে বেঁধে পেটানো হয়েছিল। মালদা কোনো নতুন ঘটনা নয়, মালদায় প্রতিনিয়ত আমাদের কংগ্রেস কর্মী খুন হচ্ছে। এটা মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গ, যেখানে কংগ্রেস কর্মীরা শক্তিশালী, কংগ্রেস লড়াই করছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে, পশ্চিমবাংলায় আক্রান্ত হচ্ছেন তৃণমূলের দলের দ্বারা কংগ্রেস কর্মীরা। এই রাজ্যে বিরোধিতা করা মানেই হচ্ছে তাকে খুন হতে হবে। এই রাজ্যে সরকারের বিরোধিতা করা, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার মানেই হচ্ছে সরকারের রোষান হলে পড়তে হবে। হয় মিথ্যা কেস, মামলা, তার পরিবার, বাড়ি, ঘর, দৌড়, সম্পত্তি বিষয়, খুন, এটা আমাদের বিরোধী দলের মাথায় লেখা আছে, মিথ্যা মামলা। তো এটাই পশ্চিমবঙ্গ, এটাই এগিয়ে বাংলার মডেল, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর গণতান্ত্রিক বাংলা। এই বাংলাতে আমাদের এই বিপদ, এই মানে জীবনের হানি নিয়ে এবং ক্ষতি নিয়ে আমাদের দল করতে হয়। আমাদের কংগ্রেস কর্মীরা প্রতিনিয়ত আক্রান্ত হন, প্রতিনিয়ত খুন হয়। নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদাতে প্রচুর কংগ্রেস কর্মী খুন হয়ে গেছে। বিগত দিনের আপনারা ট্র্যাক রেকর্ড দেখুন। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বাংলা, এটাই হচ্ছে পশ্চিমবাংলা। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচরায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন মানিকচকে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। এবং আমরা যখন প্রতিক্রিয়া নিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়, তিনি যেমনটা জানালেন যে গোটা রাজ্য জুড়ে যে রাজনৈতিক হিংসার ছবি বারবার সামনে আসছে এবং যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, কোথাও গিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারা তৃণমূলের একেবারে সরাসরি তৃণমূলের দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ, ঘটনায় নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। প্রকাশ্যে বাজারে বাজারে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনায় আরো একবার রাজনৈতিক হিংসার ছবি সামনে এলো। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারা সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় তিনিও যেমনটা জানালেন যে কোথাও গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু করতে গেলেই সেখানে সরকারের রোষানলের মুখে পড়তে হয় বিরোধীদের। ঘটনায় নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। মানিকচকের ধরমপুরের ঘটনা, গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। মানিকচকে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ সামনে আসছে। কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ সামনে আসছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, যে ঘটনা ঘটেছে মানিকচকের ধরমপুরে কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারা এমনটা অভিযোগ আনছেন এবং কংগ্রেসের তরফে মূলত যে অভিযোগ যে এ রাজ্যে সরকারের বিরোধিতা করলেই রোষানলের মুখে পড়তে হচ্ছে, কিভাবে দেখছেন এই বক্তব্যকে আপনি? দেখুন, মরা মেরে কেউ খুনের দায়ে পড়ে না। একটা জিনিস বুঝতে হবে, সাম্প্রতিক রাজ্য রাজনীতির প্রেক্ষিতে যখন পশ্চিমবঙ্গে একদিকে বিজেপি উস্কানি দিচ্ছে, আরেকদিকে সিপিএম উস্কানি দিচ্ছে,
তখন সিপিএম আর বিজেপি তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে। সেই আবহে কংগ্রেসের প্রাসঙ্গিকতার জায়গা সম্পূর্ণ শূন্য। এই সময় দাঁড়িয়ে কংগ্রেস তাদের নিজের গোষ্ঠী করল, সেখানে তাদের কর্মীর মৃত্যু হচ্ছে, সেটা খুব স্বাভাবিকভাবেই চাইবে তৃণমূলের গায়ে চাপিয়ে তার ফুটেজটা খেতে। আসলে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান এতই দেউলিয়াপনা হয়ে গিয়েছে যে সিপিএম এর সাথে জোট করতে হয়েছে, তারপরেও মানুষ ওদের বিশ্বাস করেনি। সামগ্রিকভাবে রাজ্য বিধানসভায় কোনো কংগ্রেসের প্রতিনিধিত্ব নেই। এই সময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপালে যদি রাজনৈতিক মাইলেজ কিছুটা পাওয়া যায়, কিছুটা রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যায়, তার জন্য এই মরিয়া প্রয়াস। কিন্তু আমরা গভীরভাবে নিন্দা করছি এই ধরনের নক্কারজনক ঘটনা। প্রশাসন তদন্ত করছে, যে বা যারাই দল মত রঙের ঊর্ধ্বে উঠে এর পেছনে জড়িত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে। শুধু কংগ্রেসকে বলবো যে প্রদেশ কংগ্রেস হিসেবে নয়, অল ইন্ডিয়া কংগ্রেসের যে নীতি সেটা ফলো করুন। অল ইন্ডিয়া কংগ্রেসের নীতি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের। আপনারা এখানে বিজেপির দালালি করছেন, সেটা না করে যদি সত্যি সত্যি ভারতবর্ষের বুকে বিজেপি বিরোধিতার হাত শক্তিশালী করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। সেটা না করে আপনারা যেটা করছেন নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। ধন্যবাদ আপনাকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা কেজরিওয়ালের। দুদিন পর ইস্তফাপত্র জমা দেব এমনটাই বললেন কেজরিওয়াল। নভেম্বরে দিল্লিতে নির্বাচনের দাবি কেজরিওয়ালের। নভেম্বরে দিল্লিতে নির্বাচনের দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। দুদিন পর ইস্তফাপত্র জমা দেব এমনটাই বললেন অরবিন্দ কেজরিওয়াল। দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব, পদত্যাগের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। মঞ্চ থেকে সমর্থকদের সামনেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়া ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই সুপ্রিম কোর্টের জামিনে মুক্ত হন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির আবগারি দুর্নীতি মামলার আগে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে সিবিআইয়ের করা মামলাতেও জামিন পেয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। এবং এর আগে মনে করা হচ্ছিল যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে আপের কাছে তারই জামিন বড়সড় একটা স্বস্তির দিক হতে পারে। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেজরিওয়ালের। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।